নমস্কার দর্শকরা, ঈশান মাদার ইভিনিং শোতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন, আপনারা তাকে চেনেন খুব ভালো করে, এবং তিনি হলেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ, সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তো আপনাকে অনেক অনেক স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ, নমস্কার। তো আজকে আপনারা হয়তো প্রশ্ন করছেন যে আমি তাকে আজকে কেন এই স্টুডিওতে ডেকেছি। আমি তাকে এই জন্য ডেকেছি যে এই লোকসভা নির্বাচনে, আমি জাতীয় প্রেক্ষাপট বলছি না, অসমের রাজধানীতে কিছু ঘটনা ঘটে গেছে যেটা অকল্পনীয় ছিল। আমরা দেখেছি যে ধুবড়ির যেটা ফলাফল যেটা হয়েছে, বদরুদ্দিন আজমল সাহেব প্রায় 10 লক্ষ ভোটে হেরেছেন। এটা একটা অসমের রাজধানীতে তাৎপর্যপূর্ণ ঘটনা এই জন্য যে কংগ্রেসের যে সংখ্যালঘু যে জনভিত্তিটা কংগ্রেস ফিরে পেয়েছে, এটা বলা যায়। এ ব্যাপারে আমরা তার মতামত জানতে চাই। বা একটা গৌরব গগৈর যে উত্থান যোরহাটে ঘটেছে, এটা তো কংগ্রেস এতদিন একজন হিন্দু আহম্মক পেয়ে গেছে, যাতে কংগ্রেসের আগামীতে নির্বাচনে লড়তে একটা সুবিধা হবে 2004 নির্বাচনে। তো এই প্রেক্ষাপটে আমিনুল হক লস্কর, আপনারা জানেন, কয়েকদিন লোকসভা নির্বাচনের কিছুদিন আগে কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপি থেকে, এবং যোগ দেওয়ার সময় একটা কথা তিনি বলেছিলেন যে তিনি যে দলে যান সেই দলের উত্থান ঘটে। তো প্রথমে আমরা আজকে আলোচনাটা এখান থেকেই শুরু করছি। আপনি যে দলে যান সেই দলের উত্থান ঘটে, মানে ব্যাপারটা কি একটু আমাদের দর্শকদের দেখেন। আমি যখন অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন করতাম, তখন 95-এ আমি আসাম গণপরিষদে জয়েন করেছিলাম। আর ওই সময় কংগ্রেসের সরকার ছিল, হিতেশ্বর শইকীয়া মুখ্যমন্ত্রী ছিলেন। আমার কাছে অনেকটা অফার এসেছিল কংগ্রেসে জয়েন করার জন্য, তখন আমি করিনি। 95-এ আমি এজিপিতে জয়েন করেছি। 96-এর ইলেকশনে এজিপি আর মানে সরকারে এসেছে, পাওয়ারে এসেছে। এরপরে 2011-তে আমি বিজেপিতে জয়েন করেছি। যখন বিজেপি সর্বভারতীয় দিকে একটা বলতে হলে এটা মাইক্রোস্কোপিক অবস্থায় ছিল, না কেন্দ্রে ছিল না দিশপুরে ছিল। এই অবস্থায় আমি 2011-তে জয়েন করেছিলাম ফেব্রুয়ারি মাসে। এরপরে 2014-তেও এসেছে, 2016-তেও বিজেপি এসেছে। আর 2024-এর 20 মার্চে যখন আমি মানে কংগ্রেসে জয়েন করি, তখন আমি বলেছিলাম যে অতীতের ঘটনার এবার আরও একবার হবে। আমি জয়েন করেছি, কংগ্রেসের উত্থান ঘটবে, 24-এও সরকার হবে আর 26-এও হবে। কিন্তু অ্যাক্সিডেন্টলি 24-এ হতে পারেনি। কিন্তু আমার মনে হয় হয়তো কয়েকদিনের ভিতরে, হয়তো 1 বছর 1.5 বছর ভিতরে ইন্ডিয়া জোটের সরকার ভারতবর্ষত হবে। তার মানে আপনি এইভাবে ভাবছেন যে আপনার কথাটা হয়তো ফলতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে সরাসরি করি, যেহেতু আপনি সংখ্যালঘু সমাজের একজন, কংগ্রেসের একজন মুখ আপনাকে বলা যায়, এই যে বদরুদ্দিন আজমলের এই এত বিশাল ব্যবধানে কেন পরাজয়টা ঘটলো? ধরুন 1 লাখ ভোটে হারতে পারতেন, 55,000 ভোটে 50,000 ভোটে হারতে পারলেন। তার মতো একজন ব্যক্তিত্ব এত 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 বেশি ভোটে কেন হারলেন? এটা একটা আশ্চর্য, এর কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। দেখেন, বদরুদ্দিন সাহেবের প্রতি মানুষের আস্থা ছিল যখন দল গঠন করেছিলেন 2006-এ। এরপরে 2006-এর নির্বাচনে, 2011-এর নির্বাচনে ভালো একটা ফল করেছেন, মানুষ বিশ্বাস করেছিল। আর বিশ্বাসটা উনি রাখতে পারেননি। যে বিশ্বাস করে উনাকে সাংসদ করেছিল, উনার 18 জন বিধায়ক করেছিল। এরপরে উনি একজন মানে মাইনরিটি কমিউনিটির একটা সংখ্যালঘুর একটা নেতা হিসাবে পরিগণিত হয়েছিলেন। এরপরে বিজেপির সঙ্গে উনার যে মানে সমঝোতা, ওনার কথা, বিজেপির কথা মতো চলা, বিজেপির ইশারায় চলা, মুখ্যমন্ত্রীর কথায় চলা, এইগুলা কথা আর মুসলমান বিরোধী কথাগুলা, মানে ওনার যে অ্যাক্টিভিটিস, এতে সংখ্যালঘু মানুষরা ওনাকে আর বিশ্বাসও রাখতে পারেননি। ওনাকে এমনভাবে করেছেন যে মানে উনি একটা দলের প্রতি 10 লক্ষ ভোটে হারলেন কেন? আমার হিসাবে আরও বেশি ভোট হারতেন। উনি 4 লক্ষ ভোট পেয়েছেন, ওটাও তো আমার হিসাবে বেশি ভোট পেয়েছেন। চয়নবাবু, আমি যখন ধুবড়িতে গিয়ে রকিবুল সাহেবের প্রচারে গিয়েছিলাম, আমি আপনাকে দেখাতে পারবো, আমি রেজাল্টের আগে আমি বলেছিলাম যে রকিবুল সাহেব 6 লক্ষর ঊর্ধ্বে ভোটে জিতবেন। এই যে যুগসংঘ পেপারে হেডলাইন নিউজ এসেছিল,
যে আমি বলছিলি তখন রেজাল্ট আসেনি, নির্বাচনও হয়নি। নির্বাচনের আগে আমি বলেছি প্রচারের সময় মানুষের উৎসাহ আর এক একটা সভাতে, আমি যে সভা করেছি এবং রকিবুল সাহেব করেছেন, অখিল গোকে করেছেন চর এলাকাতে, যেখানে অতীতে আপনার এআইডিএফ ছাড়া অন্য কোনো দলের সভা করার কোনো সুযোগ ছিল না, ওই অঞ্চলে দেখা গেছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে। যেখানে বদরুদ্দিন সাহেব সভা করেছেন চেয়ার খালি, 4-5 বার হেলিকপ্টার ল্যান্ডিং করার পরেও মানুষ জমায়েত হয়নি। এই অবস্থা তখন দেখেছি, তখন বলেছিলাম 6 লক্ষ ভোটে রকিবুল সাহেব জিতবেন, কিন্তু এরপরে দেখা গেছে যে আমার প্রেডিক্টটা ভুল হয়েছে, 10 লক্ষ ভোটে জিতেছে। এই অবস্থা মানুষ বিশ্বাস করতে পারেনি। ওনার যে বিধায়করা যেভাবে বিজেপির সঙ্গে মুসলমান বিরোধী মানে পদক্ষেপে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, এর জন্য সংখ্যালঘু মানুষরা আর এআইডিএফকে আর বিশ্বাস আনতে পারেননি। এর জন্য এআইডিএফ একটা ইতিহাসের দল হয়েছে, যেভাবে ইউএমএফ যেটা ইতিহাসের দল হয়েছে, এআইডিএফও একটা ইতিহাসের দল। আপনি বলছেন যে ইউডিএফ এর আর আসামের রাজনীতিতে প্রাসঙ্গিকতা থাকবে না? না, আমি এটা এখন নাই, আজকের আপনার স্টুডিয়াম নাই, আমি 1 মাস আগে বলেছি এআইডিএফ আর রাজনীতিতে আর প্রাসঙ্গিকতা থাকবে না তাদের, আসামের কোনো প্রাসঙ্গিকতা নাই তাদের, থাকবেও না। আচ্ছা, মুখ্যমন্ত্রী কেন বলছেন যে 10 লক্ষ ভোটে জেতাটা একটা অশনি সংকেত অসমের জন্য? দেখেন এটা অশনি সংকেত কিভাবে হলো, এটা আপনি আপনি কি এটা কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী তো বলছেন যে 10 লক্ষ ভোট দিয়েছেন, এটা অসংখ্য সংকেত, কিন্তু একদিন মুখ্যমন্ত্রী বলেছেন যে মুসলমানরা সাম্প্রদায়িক, মুসলমানরা শুধুমাত্র কংগ্রেসকে ভোট দিয়েছেন। গতকালকে মুখ্যমন্ত্রীর দলের যিনি সভাপতি ভবেশ কলিতা বলেছেন মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছে। যে মুসলমান বিজেপির রাজ্যিক সভাপতির এক কথা আর বিজেপির মুখ্যমন্ত্রীর আর এক কথা। মুখ্যমন্ত্রী এভাবে বলেন, মুখ্যমন্ত্রী বলার কোনো ব্রেক নাই, যা খুশি তা বলেন। একবার বলেন মাইমালরা ভোট দিয়েছে, আরেকবার বলেন কিরানরা ভোট দিয়েছে, একবার বলেন শুধু মুসলমানরা ভোট দেননি। ওনার মতে বিজেপিকে যারা ভোট দিয়েছে সংখ্যালঘুরা, এরা মুসলমান নয়, বিজেপিকে ভোট দিয়েছে। ওরা মুখ্যমন্ত্রীর কথায় বোঝা যায় যে বিজেপি যারা যে মানে মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছে, মুখ্যমন্ত্রীর কথায় বোঝা যায় এরা মুসলমান নয়। এরা এই সংখ্যক মুসলমানরে মুখ্যমন্ত্রী মুসলমান হিসাবে গ্রহণ করেননি। এর জন্য বলেছেন যে মুখ্যমন্ত্রী মুসলমানরা বিজেপিকে ভোট দেন। আচ্ছা, এখন এবার আমি একটু আসি করিমগঞ্জের ব্যাপারে আসি। তো আচ্ছা, করিমগঞ্জে আপনারা কেন হারলেন? আপনি নিজেও প্রচার করেছেন, তো করিমগঞ্জে কীভাবে হেরে গেলেন আপনারা? দেখেন এত মানে প্রায় সংখ্যালঘু ভোট এত বেশি থাকায় প্রথম সংরক্ষণ হয়েছে, স্বাধীনতার পর মুক্ত হয়েছে, কিন্তু সেই আসনটা কেন আপনারা পারলেন না জিততে? করিমগঞ্জে আমাদের সবেরই মানে একটা ছিল যে করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ সাহেব জিতবেন, কারণ যোগ্য প্রার্থী হাফিজ রশিদ সাহেব। কিন্তু ভোটও পেয়েছেন, ভোট কম পাননি, ভোটও পেয়েছেন, ভালো ভোট পেয়েছেন। কম সময়ের ভিতরে দলে জয়েন করার 4-5 দিন পরে ওনাকে দল টিকিট দিয়েছে। একজন লোকসভার সমষ্টির জন্য যে সময়ের প্রয়োজন, ওই সময়টা উনি পাননি, প্রত্যেক জায়গাতে উনি পৌঁছতে পারেননি, এটাও একটা থাকতে পারে। আর যেখানে বুট বিভাজন হয়েছে, কিছু সংখ্যক সংখ্যালঘু বুট বিভাজন করা হয়েছে, কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এমনভাবে প্রি প্ল্যান করে 24 জন ক্যান্ডিডেট 2টা ইভিএম রাখা হয়েছে। আসামে কোনো জায়গাতে 2টা ইভিএম পায়নি, একমাত্র করিমগঞ্জে 2টা ইভিএম। 24 জন ক্যান্ডিডেট করা হয়েছে, এর মধ্যে 19 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। 19 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিয়ে সংখ্যালঘু ভোট প্রায় 24,000 সংখ্যালঘু ভোট ডাইভার্ট করা হয়েছে। এরপরে বিভিন্ন প্রলোভন দিয়ে কাউকে বলা হয়েছে যে তোমাদেরকে ইন্ডিজিনিয়াস দেওয়া মানে খিলঞ্জিয়া দেওয়া হবে, কাউকে বলা হয়েছে তোমাদের মুসলমান কমিউনিটিকে ডেভেলপমেন্ট দেওয়া হবে। এই কথা বলে ভোট বিভাজন করে হাবিজ সাহেবকে হারানো হয়েছে। হাবিজ সাহেব হারেন। আপনারা কি এগুলো কৌশল ধরতে পারলেন না? এখন আমরা কৌশল ধরতে পেরেছি, কিন্তু যেভাবে টাকা পয়সা খরচ করা হয়েছে করিমগঞ্জে, চয়নবাবু আপনি বিশ্বাস করতে পারবেন না যে কংগ্রেস প্রার্থী অত টাকা পয়সা খরচ করতে পারেননি, কারণ কংগ্রেসের এখন মানে টাকা পয়সার অনেক অভাব ছিল, ফান্ডের অভাব ছিল। আর হাবিজ সাহেবও এরকম একজন অধিবক্তা ছিলেন না যে ওনার বেশি অটাল টাকা আছে, উনি যা পরিমাণ আছে টাকা খরচা করেছেন। এই অনুপাতে বিজেপি অঠাল টাকা পয়সা খরচ করেছে।
মানুষকে পারচেজ করার চেষ্টা করেছে, বিভিন্ন এজেন্সি লেগে বুট বিভাজন করার চেষ্টা করেছে। এইভাবে বেশ কিছু মিজোরাম এলাকাতে, মিজোরাম বর্ডারে, ত্রিপুরা বর্ডারে যেখানে ফরেস্ট এলাকা আছে, এখানে ভোটারদেরকে ভয় দেখানো হয়েছে, যদি তোমরা বিজেপিকে ভোট না দাও তোমাদেরকে উচ্ছেদ করা হবে। এমনকি একজন বিধায়ক বলেছেন যে বিজেপিকে ভোট না দিলে তোমরা 4 তারিখ রেজাল্ট হবে, 6 তারিখ তোমাদের ঘরে বলডোজার লাগবে। এইসব ভয় ভীতি দেখিয়ে আপনার 18,000 বুটে হেরেছেন, বিরাট বুটে হেরেননি। কিন্তু যেভাবে ভয় ভীতি দেখানো হয়েছে, যেভাবে মানে অনেক টাকা পয়সা খরচা করা হয়েছে, ওই অনুপাতে হাবিব চাপ হারেননি। আমাদের অঙ্কে হাবিব চাপ জিতেছেন, কিন্তু ওনাকে এত বেশি, মুখ্যমন্ত্রী স্বয়ং কয়েকবার এসেছেন, এর বাদে আপনার অনেক স্টার ক্যাম্পেইনাররা এসেছেন, এরপরে আপনার 19 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট করা হয়েছে। হাবিব চাপের নামে, রশিদ সাহেবের নামে মানুষ কারা করা হয়েছে। তো আপনি যেটা বলছেন যে ভোট ভাগাভাগি একটা বিরাট কারণ, নির্দলনগুলো দাঁড় করিয়ে ভোট ভাগাভাগি করা হয়েছে বিজেপির ভোটটা। আচ্ছা, এখনও একটা প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে, সেটা হলো যে আপনি বলেছিলেন যে শিলচরে কংগ্রেস জিততে পারেন, জিতা তো দূরের কথা, লড়াইয়ে পর্যন্ত যেতে পারেনি। এটা কি আপনাদের ব্যর্থতা নয়? না, এটাকে আমি ব্যর্থতা বলে মানতে পারতেছি না। কারণ দেখেন, শিলচরে বর্তমানে বিজেপির যিনি প্রার্থী যিনি ছিলেন, উনি আসাম সরকারের ক্যাবিনেট পর্যায়ে মন্ত্রী ছিলেন। বিজেপিতে এখানে উনি স্বয়ং এমএলএ, এরপরে আপনার লক্ষ্মীপুরের ওনার এমএলএ, আপনার উদারবন্দর এমএলএ, শিলচরের এমএলএ, ওনার 5জন ওনার দলের এমএলএ আছেন 4জন। এরপরে খুদ মুখ্যমন্ত্রী এখানে এসে ক্যাম্প করেছেন, কয়েকবার আসতে হয়েছে। এর বাদে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এসেছেন, মানে স্টার ক্যাম্পেইনাররা এসেছেন, অনেক পয়সা খরচা করেছেন। এরপরে যে অনুপাতে ভোট পেয়েছেন, কম পাননি, 3,82,000 ভোট পেয়েছেন। কিন্তু এরপরে আপনি দেখেন 2019-এ সুস্মিতা দেব কত পেয়েছেন? 4,86,000 ভোট পেয়েছেন। এই অনুপাতে সুস্মিতা দেব সাংসদ থাকা অবস্থায় উনার থেকে মাত্র 94,000 ভোট বেশি পেয়েছেন, আর উনি সাংসদও নয়। এরপরেও যে ফাইট দিয়েছেন সূর্যকান্ত সরকার, ধরে নিতে হবে হয়তো আমাদের টাইমের অভাবে, হয়তো আমাদের ওনার যেভাবে যে টিম বানানোর প্রয়োজন ছিল, অনেকে কাজ করেছে, নিষ্ঠার সহিত কাজ করেছে, না হলে অত ভোট কেন আসতো? হ্যাঁ, এরপরে যেটা ভোটে তো হার জিত হয়, আমরা ভাবছিলাম জিতবে, হেরে গেছে। আচ্ছা, কংগ্রেস একটা জায়গায় লিড পেয়েছে, সেটা হলো সুনাই। কংগ্রেস পেয়েছে 94,000 ভোট, বিজেপি পেয়েছে 44,000 ভোট। তো এটা তো আরও বাড়া উচিত ছিল, কারণ যে হিন্দু যদি ধরে নিলাম সব হিন্দুই দিয়েছে বিজেপিকে, তাহলেও হিন্দু ভোট 34,000-এর বেশি হবে না এখানে। তো বাকি 10,000 ভোটটা কোন জায়গা থেকে এসেছে? দেখেন একটা কথা, মানে চয়নবাবু, আমি যখন বিজেপিতে জয়েন করি তখন বিজেপির বুথের সংখ্যা ছিল সুনাইতে 21,000, হাইয়েস্ট 21,000 ছিল, এর আগে এতটা পাননি। আমি যখন 2011-তে জয়েন করি, 2014-তে আমাকে সুনাইয়ের প্রভারী করা হয়েছিল। তখন লোকসভা ইলেকশনে 37,800 ভোট পেয়েছেন গোবিন্দবাবু, ফার্স্ট ভোট বেড়েছে। এরপরে 2016-তে আমি খেলেছি, 44,000 ভোট পেয়ে আমি জিতেছি। 2019-এ রাজদীপ রায় খেলেছেন লোকসভা ইলেকশন, এখানে 58,600 ভোট পেয়েছেন, আপনার 56,600 ভোট পেয়েছেন, বিজেপির ভোট বেড়েছিল। এরপরে আমি যখন খেলেছি 2021-এ, আমি 54,000 ভোট পেয়েছি। এইবার বিজেপি কি 44,000 ভোট পেয়েছে, বিজেপির ভোট কমা শুরু হয়েছে, বিজেপির ভোট কমতেছে। যখন 58,000 56,600 ভোট পেয়েছে, 56,600 অনেক এলাকায় চলে গেছে, না অনেক এলাকায় চলে গেছে, কিন্তু এর বাদেও অনেক এলাকা এখনো বর্তমানে আছে। ভোট কমেছে বিজেপির। কংগ্রেসের ভোট কি হয়েছে, 94,000 ভোট পেয়েছেন। 94,000 ভোটের মধ্যে বেশিরভাগ ভোট হিন্দু ভোট, 100% ভোট বিজেপির ফেভারে গেছে। এরপরে যারা মানে কিছু সংখ্যক, আমি বলবো না পুরা, কিছু সংখ্যক মাইমাল কমিউনিটির মানুষ, এদেরকে বলা হয়েছে যে তোমরা আমাদেরকে ভোট দাও, তোমাদেরকে খিলঞ্জি দেওয়া হবে। এই খিলঞ্জিয়ার লোভে কিছু সংখ্যক মাইমাল সম্প্রদায়ের ভোট গিয়েছে, কিছু সংখ্যক গেছে, পুরা যায়নি আমি বলছি।
এইগুলা বুট। এবং কিছু কিছু তো ওই সময় আমি যখন বিধায়ক ছিলাম তখনও ছিল বিজেপির, হ্যাঁ তখনও বিজেপির একটা মুসলমান পকেট বুট ছিল, সব জায়গায় ছিল, এখনো প্রত্যেক জায়গাতে আছে। ওইগুলা বুট মিলে ওটা হয়েছে, কিন্তু কংগ্রেসের বুট কমেনি। কয়েকদিন আগে আমি ঢুকার কয়েকদিন আগে মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল, ওখানে কংগ্রেস টিকিট দিয়েছিল 9 জন, একজনও জিততে পারেনি। কিন্তু চয়নবাবু আপনাকে বলছি আমি জয়েন করার পরে যে ওই যে ইলেকশন যেটা হলো, মিউনিসিপ্যালিটির 11টা সমষ্টির মধ্যে 7টা সমষ্টিতে এই নির্বাচনে আমরা জিতেছি। আচ্ছা, এরপরে আপনার 31টা জিপির মধ্যে প্রায় 29টা জিপিতে আমরা লিড করেছি সুনাইতে। এখন সুনাইতে আর অন্য বিজেপির আর কারো থাকবে না, কারণ বিজেপি আর কংগ্রেসের ডিফারেন্স প্রায় 50,000-এর ঊর্ধ্বে। এটা আমি নাই, আগামীতে যে কংগ্রেস থেকে খেলবে 1 লক্ষের উপরে ভোট পাবে কংগ্রেস প্রার্থী। আচ্ছা, তো এখানে একটা কথা আছে, এখন আমি একটু আসছি আপনার সুনাই নিয়ে 3-4টা প্রশ্ন করব। সেটা হলো সুনাইতে আপনি যেহেতু বলেন যে ইউডিএফ এর প্রাসঙ্গিকতা আর থাকছে না রাজ্য রাজনীতিতে, তো সেই ক্ষেত্রে সুনাইয়ের বিধায়ক তো ইউডিএফ এর, তো তারও কি রাজনৈতিক প্রাসঙ্গিকতা কি থাকবে না? দেখেন চয়নবাবু, যদি ওই নির্বাচনে এআইডিএফ যদি তৃণমূলকে সমর্থন না করত, তাহলে এআইডিএফ এর এবং সোনাইর বিধায়কের কোন পর্যায়ে রাজনীতিভাবে আছেন আমরা হয়তো বুঝতে পারতাম না। কিন্তু এইবার নির্বাচনে যখন এআইডিএফ সরাসরি তৃণমূলকে সমর্থন করেছে আর সমস্ত ক্যাডারদেরকে বলা হয়েছে তোমরা তৃণমূল ক্যান্ডিডেট প্রার্থীকে ভোট দাও, স্বয়ং মানে করিমউদ্দিন বড়বইয়া নিজে ক্যাম্পিংও করেছেন সুস্মিতা দেবকে নিয়ে। এরপরে কি হয়েছে, সুনাইতে মাত্র 6,000 ভোট পেয়েছেন। উনার প্রাসঙ্গিকতা কোন জায়গাতে আছে রাজনীতিতে এই ভোট দিয়ে বোঝা যায়। উনি যে সেন্টারে ভোট দেন, ওনার যে সেন্টারে উনি ভোট দেন, এটা 722 নম্বর শিলডুপি এলপি স্কুল মোস্ট প্রবলে। ওই সেন্টারে তৃণমূলের প্রার্থী মাত্র 21টা ভোট পেয়েছেন, যেখানে উনার নির্বাচনে উনি প্রায় 700-এরও অধিক ভোট পেয়েছিলেন। আজকে তখন বুঝে নিতে লাগবে যে তার প্রাসঙ্গিকতা কোন জায়গাতে আছে। এআইডিএফ এর সুনাইতে কোনো প্রাসঙ্গিকতা নাই, এটা প্রমাণ হয়ে গেছে ওই 2024 নির্বাচনে তৃণমূলের ভোট থেকে। আজকে শিলচর লোকসভা সমষ্টিতে যেভাবে সুস্মিতা দেবের কোনো প্রাসঙ্গিকতা নাই, ঠিক এইভাবে সুনাইতে করিমউদ্দিন বড়বইয়ার সাজুর কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নাই। যদি তৃণমূলের প্রার্থী না থাকতেন ধরে নিতাম ওদের প্রাসঙ্গিকতা আছে, অনেক ভোট আছে, এদের প্রমাণ করে দিয়েছে এরার কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা। এটা বুঝতে পারলাম যে আপনি বলছেন সুনাইতে আর তৃণমূল সুনাইতে আপনি ইউডিএফ এর নেই আর বর্তমান বিধায়কেরও নেই, এটাই আপনি বলতে চাইছেন। কিন্তু তিনি একটা অভিযোগ এনেছেন আপনার বিরুদ্ধে, যেটা আজকে আপনি দেখেছেন সব পত্রপত্রিকায় বেরিয়েছে, যে দক্ষিণ মনপুরের একটা মধুরবন গ্রামের একটা এনার্জিএসের রাস্তা 40 লক্ষ টাকার নাকি কাজ হয়নি এবং পুরো টাকাটা নাকি কোনো কাজ হয়নি, এবং আপনার বিরুদ্ধে তিনি মামলাও করবেন। দেখেন মানে শয়নবাবু, বড় দুঃখজনক ঘটনা। দক্ষিণ মনপুরে যেটা মধুরবন্দর গ্রামে 4 জন মানুষ নৌকা দুর্ঘটনায় মারা গেছেন। আর 4 জন মানুষ মারা গেছেন, এর 6 দিন পরে উনি এসেছেন ওদের কবর নেওয়াতে। যেদিন মারা গেছেন এদিন আমি স্বয়ং ছিলাম, ডেড বডি রিকভারির সময় ছিলাম, আমি গিয়েছি, এরপরেও গিয়েছি। গতকালকে উনি যাওয়ার আগে আমি গিয়েছি। যাওয়ার পরে ওই এলাকার মানুষ একটা অভিযোগ করেছে যে ওই রাস্তাটা যদি 7 ফুট উঁচু থাকতো তাহলে ওই দুর্ঘটনা ঘটতো না। কারণ কীর্তিজলি 2022-এ গিয়েছিলেন ওই এলাকাতে, গিয়ে বলেছিলেন যে ওই এলাকার রাস্তাটা যদি 7 ফুট উঁচা 8 ফুট উঁচা করা হয় তাহলে নৌকা যুগে চলার প্রয়োজন হবে না আর দুর্ঘটনাও ঘটবে না। ওই কথাটা এরিয়ার মানুষ বলেছিল। তখন আমি বলেছিলাম ঠিক আছে, যেহেতু একটা কাজ চলতেছে, ওই কাজ কি পর্যায়ে চলে আমি ডিপার্টমেন্ট থেকে জানবো, আর সরকারকে অনুরোধ করব যে রিভাইস এস্টিমেট করে ওইটাকে রাস্তাকে যদি 7 ফুট উঁচু করে যোগাযোগের ব্যবস্থা করা হয় তো নৌকায় চলবে না, এইভাবে আর দুর্ঘটনা ঘটবে না। একটু পরে করিমউদ্দিন বড়বইয়া ওই এলাকাতে গিয়েছেন। আমি ভাবছিলাম যে ওই এলাকার যে ওই 6টা যে মানুষ মারা গেছেন উনি দুঃখ প্রকাশ করবেন, ওটা না করে ওই এলাকার মানুষকে ওই যে মিথ্য ব্যক্তিদেরকে নিয়ে রাজনীতি করেছেন, তাও মিথ্যার উপর আশ্রয় করে। কি বলেছেন, যে রাস্তাতে কাজ বর্তমানে চলছে এই রাস্তার প্যাকেজের হয়েছে যে মুখ্যমন্ত্রী
মানে যেটা পিএম সিএম প্যাকেজ, যেটা সিএম প্যাকেজ, যেটা মুখ্যমন্ত্রী সড়ক মুখ্যমন্ত্রী পক্ষীকরণ রুট, এটা একটা রাস্তার কাজ চলতেছে, যেটা 2300 মিটারের কাজ, যে গোবিন্দনগর থেকে আপনার মধুরবন গ্রাম পর্যন্ত ওই রাস্তাতে বর্তমানে কাজ চলতেছে। ওটাকে কি কারণে উনি বললেন এই মানুষকে, যে মানে এই অঞ্চলের মানুষে যে মিথ্যা কথা বলছেন, আমি যে বলতে পারি না, যে আমি আগেও বলছি যে উনার শিক্ষাগতার অভাবের জন্য, উনি অশিক্ষিত একটা ব্যক্তির জন্য, উনি যে ইংলিশ পড়া জানেন না, উনি কিছু বুঝেন না, যা মুখে আর তা বলে দেন। একটা পিডব্লিউডি রাস্তা, যেটা রাস্তাতে মানে অভিযোগ এসেছে, ওই রাস্তাতে আমার বিধায়ক হওয়ার আগে এনামুল হক সাহেব বিধায়ক ছিলেন, উনি 14-15-তে একটা সিএম স্পেশাল প্যাকেজের একটা কাজ করেছিলেন 98 লাখ রুপিস, 99 লাখ। আর ওই সময় আমি বিধায়ক হওয়ার আগে 2016-এর মার্চের আগে এটা ফাইনাল পেমেন্ট হয়েছে। আর একটা রাস্তা কাজ করার পরে 3 বছর মেনটেনেন্স পিরিয়ড থাকে। আপনার আমলে কোনো কাজ হয়নি রাস্তা? আমার আমলে কাজ হওয়ার তো কোনো প্রশ্ন হয় না, কারণ এই রাস্তাতে পিডব্লিউডি রাস্তা কাজ করতে হলে এনআরজিএসর পিডব্লিউডি এনওসি নিতে হয়। আর পিডব্লিউডি ওই সময় এনওসি দিবে যখাতে ওই রাস্তাতে যেহেতু 10 বছর কোনো কাজ হয়নি, কাজ অনগোয়িং, জাস্ট কাজ শেষ হয়েছে, কোনো কাজ হয়নি। উনি বলছেন 48 লক্ষ টাকার স্কিম ধরে আত্মসাৎ করা হয়েছে। উনাকে আপনার মাধ্যমে, আপনার স্টুডিওর মাধ্যমে আমি ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, প্রত্যাহ্বান জানাচ্ছি, যদি শক্তি হয় উনি ওইভাবে ওই দিন দেখেছি আমি ফুটেজে, ওইভাবে মোবাইল টেপে জনসাধারণকে বুঝিয়েছেন, ওনার মোবাইলে ওই তথ্যগুলো আছে। আমি চ্যালেঞ্জ করতেছি যে ওই রাস্তাতে যদি মধুরবনের এই রাস্তাতে যদি এনআরজিএসের 48 লক্ষ টাকা স্যাংশন হয়ে থাকে, তা আপনি তথ্য দিয়ে কেস করেন। আপনার হিম্মত থাকলে, আপনি বলছেন গতকালকে আজকে কেস করবেন, আপনাকে 3 দিন টাইম দিলাম, 3 দিনের ভিতরে টাইম আপনি কেস করেন। অন্যথায় আপনি মধুরবন গ্রামের মানুষের কাছে মাপ চেতে হবে, কারণ মিথ্যা কথা বলে আপনি ক্লেপ নিয়েছেন, মিথ্যা কথা বলে মানুষের আবেগের সহিত আপনি খেলা করেছেন, মিথ্যা কথা বলে এই যে 6 জন যারা মারা গেছে এদেরকে আপনি অসম্মান করেছেন। আপনি ওই সময় কেন মিথ্যার আশ্রয় নিলেন? কাকে রক্ষা করার জন্য? এই রাস্তার কন্ট্রাক্টর কে? ওই কন্ট্রাক্টরের কোন কন্ট্রাক্টর? ওই কন্ট্রাক্টরকে কেন রক্ষা করার জন্য আপনি মিথ্যার আশ্রয় নিলেন? ওই এলাকার মানুষকে আপনি জবাব দিতে হবে। তার মানে আপনার কথা বোঝা গেল যে এই কাজের আপনার হয়নি, কোনো স্কিমও ধরা হয়নি, আত্মসাৎ করার তো প্রশ্নও হয় না, কাজ হলো তো আত্মসাৎ, কাজ স্কিম ধরা হয়নি। আচ্ছা আচ্ছা, তো তো এটা তো আপনি যে এটা তো বুঝলাম যে আপনার কথাটা। তো কিন্তু এখন আরও কিছু প্রশ্ন এসে যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচন আসছে। তো 2026-এর বিধানসভা নির্বাচন এবং যোরহাট আসনে গৌরব গগৈয়ের জয়ী হওয়াটা, এই দুটোকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, বিজেপির একটা কথা ছিল যে গৌরব গগৈ যোরহাট আসন না খেলে নোয়াগাঁও খেলবে, আর নোয়াগাঁও খেললে ওরা ইস্যু বানাবে যে কংগ্রেস একটা মুসলমানের দল। কিন্তু গৌরব গগৈ একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন, যে উনি বলছেন যে আমি যোরহাটেই খেলবো আর যোরহাটেই জিতব। কিন্তু বিজেপি অনেক শক্তি প্রয়োগ করেছে, তিনজন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীকে দিয়ে ক্যাম্প করেছে। এরপরেও যোরহাট লোকসভা সমষ্টির ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে মানে গৌরব গগৈকে ভোট দিয়েছে, কারণ গৌরব গগৈ এই নর্থ ইস্টার্ন জোনের একজন পলিটিক্যাল হিরো। আজকে গৌরব গগৈর সঙ্গে তপন গগৈর কোনো কম্পেয়ার হয় না। গৌরব গগৈ যে পার্লামেন্টে যে ওনার পারফরমেন্স আর তপন গগৈর পারফরমেন্সের মধ্যে অনেক ডিফারেন্স। এর জন্য যোরহাট সমষ্টির ভোটাররা, হিন্দু মুসলমান মানে বাগানের সমস্ত শ্রেণীর ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে গৌরব গগৈকে ভোট দিয়েছে। আর একটা সিগন্যাল দিয়েছে যে আগামী 2026-এ যেটা মানে আপার আসামে যেটা কংগ্রেসের দুর্গ ছিল, এই দুর্গ এখনো বহাল আছে। আগামী সার্ভিসে দেখবেন আপনারা, এই যে আপার আসামের যেটা 35টা সমষ্টি আছে, 35টা সমষ্টির মধ্যে আমি আপনাকে বলছি 32টা সমষ্টি কংগ্রেসের খাতায় যাবে আগামী 2027। এটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না এটা বলাটা? কোনটা আমি বলছি, যেটা বুঠার প্যাটার্ন, যেটা আপনি দেখেন নর্থ লক্ষিমপুরে বুথের দেখেন, আজকে আপনি কাজিরাঙ্গার বুথ দেখেন, নোয়াগাঁওর বুথ দেখেন,
আপনি তেজপুরের বুথের প্যাটার্নটা দেখেন কিভাবে বুথ পেয়েছেন। আজকে দেখেন 37.53% বুথ বিজেপি পেয়েছে, কংগ্রেসও 37% বুথ পেয়েছে, 37.48% পেয়েছে। পার্সেন্টের মধ্যে সমান সমান পার্সেন্ট বুথ পেয়েছে। কিন্তু এই যে সময়ের ভিতরে যে এই ইনকামেন্সি আছে, আগামী 2 বছরের ভিতরে দেখবেন আপনারা কংগ্রেসের বুথের পার্সেন্টেজ 50-র উপরে যাবে আর বিজেপির বুথের পার্সেন্টেজ 20 চলে যাবে। এই আপনি আশায় হচ্ছে? আমি বলছি আপনাকে, আমি যা আশা করি যা বলি এরকম হয়। আচ্ছা, আপনি শুনে কি টিকিট পাবেন? এখন তো বলা যাচ্ছে না, তবু আপনি তো সবকিছু আগে বলতে পারেন। দেখেন আপনি আগে সবকিছু বলতে পারেন। আমি দল করি টিকিট পাওয়ার জন্য। আচ্ছা, আমি দল করি টিকিট পাওয়ার জন্য নয়। 95-এর দলে জয়েন করেছি, 2001-এ দল আমাকে টিকিট দিয়েছে। এর ভিতরে 96-এর ইলেকশন ছিল। 2011-তে ইলেকশন দলে জয়েন করেছি, 2016-তে আমাকে দল টিকিট দিয়েছে। দলের সংগঠনের কাজ করেছি, এখনো দল করতেছি। দলে যে দায়িত্ব দিচ্ছি ও দায়িত্ব পালন করতেছি। আজকে দল আমি জয়েন করেছি 20 তারিখ, 21 তারিখ আমাকে 2টা সমষ্টির পর্যবেক্ষক দায়িত্ব দিয়েছে। আর স্পেশালি হাইলাকান্দির দায়িত্ব দিয়েছে। 3টা ডিস্ট্রিক্টের মধ্যে কংগ্রেসের লিড হয়েছে হাইলাকান্দিতে। 68,000 বুথে আমি হাইলাকান্দিতে লিড দিয়েছি কংগ্রেসকে। আচ্ছা, বরাকের হিন্দু এলাকায় যে কংগ্রেস যে তার একটা যে আগে একটা হিন্দিতে যেটাকে বলে পাকড় ছিল বা একটা যে গ্রিপ ছিল, সেটা তো হারিয়ে ফেলেছে। এটা কি পুনরুদ্ধার হবে 26-এর আগে? নিশ্চয় হবে। দেখেন চয়নবাবু, হিন্দু মুসলমানের কোনো কথা নাই। আজকে অযোধ্যাতে যেখানে রাম মন্দির বানানো হয়েছে, রামলালার প্রতিষ্ঠিত হয়েছে, ওই জায়গাতে মানে 583টা 43টা সিটের মধ্যে বিজেপির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সিট হয়েছে অযোধ্যা সিটটা। অযোধ্যাতে 84% হিন্দু ভোট আছে। ওখানেও বিজেপি ক্যান্ডিডেট হেরেছে, সমাজবাদী ক্যান্ডিডেট জিতেছে। যে এখন যে বিজেপি যে শুধুমাত্র হিন্দুদের দল, এটা থাকেনি। কিন্তু আজকে জোরহাটের বেলা দেখেন, আমাদের সিএম বলছেন যে মানে ধুবড়িতে সব মুসলমানরা মানে বিজেপি কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছেন। তাহলে মানে জোরহাটে কি এই যে মানে গৌরব গগৈ জিতেছেন, ওখানে কি সব মুসলমানরা ভোট দিয়েছেন? উনি বলেছেন যে হিন্দুরা সাম্প্রদায়িক নয়, হিন্দুরা কংগ্রেসকে ভোট দিয়েছে। কোনো কমিউনিটি সাম্প্রদায়িক হতে পারে না, ব্যক্তি সাম্প্রদায়িক হয়। হিন্দু সাম্প্রদায়িক আমি বলবো না। আর সিএম সাহেব বলেছেন যেভাবে মুসলমান সাম্প্রদায়িক, কোনো কমিউনিটি সাম্প্রদায়িক হয় না, ব্যক্তি সাম্প্রদায়িক হয়। আজকে অনেক মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছে, অনেক হিন্দুরা কংগ্রেসকে ভোট দিয়েছে। তো এগুলো কীভাবে বলতে পারবেন যে একটা কমিউনিটি সাম্প্রদায়িক? এর জন্য হয়তো হয়তো কোন জায়গাতে ভুল হচ্ছে। হিন্দুরা আর বিজেপির ভোট ব্যাংক নাই, আর ভোট ব্যাংক থাকবে না। কারণ আজকে অনেক টিভি চ্যানেল বলেছে যে মানে আপনার রিজাল্টের আগের দিন জাস্ট 1 তারিখ বিভিন্ন সমীক্ষা এসেছে যে 400-এর অধিক জিতবে। কি হলো? মোদি মিডিয়ার যেগুলা সমীক্ষা কি হলো? তাদের যে এক্সিট পোল কি হলো? এর জন্য কোনো একটা কমিউনিটির একটা দল হতে পারে না। কমিউনিটির দল যখন দল হবে, এআইডিএফ এর মতো এইভাবে শেষ হয়ে যাবে। এআইডিএফ একটা কমিউনিটির দল ছিল, এর জন্য এটা ইতিহাসের পাতার দল হয়েছে। তো আমাদের সময় ফুরিয়ে এসেছে। তো আপনারা জানেন দর্শকরা যে আমিনুল হক লস্কর যখনই আসেন তখন তার কথা অত্যন্ত সবাই শুনতে চান, বুঝতে চান। তো আপনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন সংক্ষিপ্তভাবে। আসামের রাজনীতি কিছুটা জাতীয় প্রেক্ষাপট টেনেছেন, সোনাইয়ের রাজনীতিও। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ চয়ন বাবু।